প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই জানাচ্ছি ইজি লার্ন আজিজুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, গণিত শিক্ষাকেন্দ্র শিক্ষক, বিজ্ঞান। গতদিন আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা ছিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, পরমাণুর গঠন। যে অধ্যায়টা আসলে রসায়নের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সেটার আমরা পরমাণু কি, পরমাণুর ভিতরে কোন কোন কণিকা বিদ্যমান রয়েছে এবং পরমাণুতে যে কণিকাগুলো রয়েছে এগুলো কে কোথায় অবস্থান করছে, আর তার পাশাপাশি আমরা আরও জেনেছি যে পারমাণবিক সংখ্যাটা কি এবং ভর সংখ্যাটা কি। আজকে ওই টপিক্সেরই আরেকটা পার্ট, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার প্রাসঙ্গিক একটা বিষয়, সেটা হলো আইসোটোপ। এই আইসোটোপটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আইসোটোপ জিনিসটা, আসো। আইসোটোপ আসলে আইসোটোপ বিষয়টা, আইসোটোপের সাথে সাথে আরও কয়েকটা বিষয় তোমরা জানতে পারবে। সেটা অষ্টম শ্রেণীতে না, তোমরা যখন উপরে ক্লাসগুলোতে উঠবে তখন তোমরা জানতে পারবে। আইসোটোপ এর পাশাপাশি আরও রয়েছে আইসোবার, আইসোটোন, আইসোমার। তো আইসোটোপটা আসলে দুটো বিষয়ের সাথে সম্পৃক্ত। একটা হলো পারমাণবিক সংখ্যা, আরেকটা হলো ভর সংখ্যা। এই দুটো বিষয়ের সাথে সম্পর্কিত আমাদের এই আইসোটোপ। আসলে আইসোটোপটা কিরকম হতে পারে? আমার হাতের 5টা আঙ্গুল সমান নয়। এই আঙ্গুলটাও আমার, এই আঙ্গুলটাও আমার, এই আঙ্গুলটাও আমার, এই আঙ্গুলটাও আমার, এই আঙ্গুলটাও আমার। আমি কোন আঙ্গুলটাকে বলতে পারবো যেটা আমার নয়? হ্যাঁ, আমি কিন্তু সবগুলো আঙ্গুলকেই বলতে পারতেছি এগুলো প্রত্যেকটাই আমার আঙ্গুল। এখন এই প্রত্যেকটাই যদি আমার আঙ্গুল হয়, কিন্তু এদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। দেখো, এদের হাইটের দিক থেকে আসলে এরা কিন্তু সমান নয়। তার মানে আইসোটোপটা ব্যাপারটা ওই রকম। আইসোটোপটা হবে একটাই পরমাণু, একটা পরমাণুর বিভিন্ন মানে এক জাতীয় মৌল। যেমন একটা মৌল আছে, যেমন আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেন একটা মৌল। পৃথিবীতে হাইড্রোজেনের কি আসলে একটাই পরমাণু আছে? না, অনেক পরমাণু আছে। এই হাইড্রোজেনের যত পরমাণু রয়েছে, এই পরমাণুগুলোর মধ্যে কিছু কিছু পরমাণু রয়েছে যে একটার সাথে আরেকটার একটু অমিল রয়েছে, কিন্তু দুজনই হাইড্রোজেনের পরমাণু, কিন্তু অমিল রয়েছে জাস্ট এই আঙ্গুলের মতো। এটাও আমার হাতের আঙ্গুল, এটাও আমার হাতের আঙ্গুল, কিন্তু এই দুজনের নাম কিন্তু আলাদা। এর নাম একটা, এর নাম একটা। তাহলে এদের হাইটও কিন্তু আলাদা, কিন্তু এই দুটোই কিন্তু আমার আঙ্গুল। ঠিক অনুরূপভাবে আমরা দেখতেছি যে হাইড্রোজেনের, আমরা এখানে নিচ্ছি হাইড্রোজেনের প্রতীক দিয়ে আমি এখানে 3টা হাইড্রোজেনের পরমাণু এঁকেছি। আচ্ছা, পরমাণু এঁকেছি যেহেতু এরা হাইড্রোজেন। আর আমি তোমাদের গতদিন বলেছিলাম যে এই মৌলগুলো যে চেনার জন্য তাদের পারমাণবিক সংখ্যা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা হলো ওই পরমাণুর একটা নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে এই পারমাণবিক সংখ্যাটা কি একটু আমরা যদি দেখি, পারমাণবিক সংখ্যাটাই হলো তাদের প্রোটন সংখ্যা। এবং এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তোমরা জানো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1। এইখানে আমরা 1 বসালাম, এবং পারমাণবিক সংখ্যাটা সবসময় প্রতীকের বাম দিকের একটু নিচে লিখতে হয়। প্রতীকের বাম দিকের একটু নিচে লিখতে হয় হলো পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, এটা হলো পারমাণবিক সংখ্যা। দেখো, এদের পারমাণবিক সংখ্যা একই, অর্থাৎ এরা কিন্তু একই মৌলের পরমাণু। অর্থাৎ একটা মৌলের জন্য একটাই পারমাণবিক সংখ্যা আছে, একটা মৌলের জন্য দুটো পারমাণবিক সংখ্যা নেই। বা
একটা পারমাণবিক সংখ্যা দিয়ে দুটো মৌল বোঝায় না, বা একটা মৌলরই দুটো পারমাণবিক সংখ্যা থাকে না। অর্থাৎ একটা মৌল একটা পারমাণবিক সংখ্যা, একটা মৌল একটা পারমাণবিক সংখ্যা। পৃথিবীতে এরকম 118টা মৌল আছে। এই 118টা মৌলের জন্য 118টা পারমাণবিক সংখ্যা রয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এখানে পারমাণবিক সংখ্যাগুলো ঠিক থাকলো, কিন্তু যখন আমরা এদের ভর সংখ্যাগুলো নিয়ে একটু চিন্তা করলাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখার পর পর্যবেক্ষণ করে দেখেছে যে অনেকগুলো হাইড্রোজেন পরমাণু নেওয়ার পরে তার মধ্য থেকে এই প্রায় 99% এরকম 99% প্রায় একদম হলো এক রকমের হাইড্রোজেন পরমাণু থাকে, এবং বাকিগুলো আবার ওই যে অল্প অল্প করে অন্যান্য পরমাণুগুলো বিদ্যমান থাকে, কিন্তু সেগুলো দেখতে ওই মেইন হাইড্রোজেন পরমাণু থেকে একটু অন্যরকম। অন্যরকমটা কোথায় আমি একটু দেখাচ্ছি। আমাদের ভর সংখ্যাকে লিখতে হয় প্রতীকের বাম দিকের উপরে, বাম দিকের নিচে লিখেছি পারমাণবিক সংখ্যা এবং বাম দিকের উপরে লিখব ভর সংখ্যা। আমি যদি এখানে একটা প্যাটার্ন দেখাই তোমাকে, এটা যদি যে কোনো একটা মৌল হয় এক্স একটা মৌলের প্রতীক, তাহলে এর এই যে বাম দিকের এইখানে হবে পারমাণবিক সংখ্যা আর এখানে হবে ভর সংখ্যা। অর্থাৎ বাম দিকের নিচে হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং বাম দিকের উপরে হচ্ছে ভর সংখ্যা। এখন খেয়াল করো তো যে এইখানে এর ভর সংখ্যাটা 1, এর ভর সংখ্যা 2 এবং এর ভর সংখ্যা 3। তাহলে দেখতেছি এগুলো কিন্তু একই ধরনের মৌল, একই ধরনের মৌল হওয়া সত্ত্বেও তাদের পারমাণবিক সংখ্যা এক আছে, কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা। এই ভর সংখ্যা আলাদা হওয়ার কারণেই এরা একই মৌলের পরমাণু, কিন্তু একজন আরেকজনের সাথে একটু পার্থক্য থাকার কারণে এদের একজনকে আরেকজনের আইসোটোপ বলে। কি বলে? আইসোটোপ। আইসোটোপের কথাটা তাহলে আমরা যদি পুরোটা সংজ্ঞা বলতে চাই তাহলে বলতে পারি যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যাগুলো একই কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন, তাদেরকে আমরা বলতে পারি আইসোটোপ। পারমাণবিক সংখ্যাটা একই থাকতে হবে এবং ভর সংখ্যাটা ভিন্ন হতে হবে, তাহলে এদের একজনকে আরেকজনের আইসোটোপ বলে। দেখো যে একটা বাবার দুটো সন্তান রয়েছে, একটার নাম হলো কবির, আরেকটার নাম হলো হামিদ। ওকে, দেখো এই কবির এবং হামিদ একই বাবার সন্তান, কিন্তু এদের মধ্যে অনেক কিছুর পার্থক্য থাকার কারণে এই কবিরকে বলা হয় হামিদের ভাই এবং এই হামিদকে বলা হয় কবিরের ভাই। অনুরূপভাবে এদের যেহেতু পারমাণবিক সংখ্যাগুলো একই, তাহলে এই পারমাণবিক সংখ্যা একই কিন্তু তাদের ভর সংখ্যাগুলো আলাদা হওয়ার কারণে এদের একটাকে আরেকটার কি বলা হবে? আইসোটোপ। অর্থাৎ একে এর আইসোটোপ বলা হবে, একে এর আইসোটোপ বলা হবে, একে এর আইসোটোপ বলা হবে, একে এর আইসোটোপ। অর্থাৎ একজন আরেকজনকে আরেকজনের আইসোটোপ বলা হয়। তাহলে আমরা মোটামুটি আইসোটোপ বুঝতে পারলাম। এরকম বিভিন্ন পদার্থের আইসোটোপ রয়েছে, সেটা হাইড্রোজেন হতে পারে, কার্বন হতে পারে, অক্সিজেন হতে পারে। আমরা মোটামুটি আইসোটোপটা বুঝতে পারলাম যে আইসোটোপ কোন কাজে লাগে। এই আইসোটোপগুলোর মধ্যে আবার দেখবা
যে এই যে এখানে যে তিনটা আইসোটোপ রয়েছে, এই তিনটার মধ্যে যদি হাইড্রোজেন 100% হয়, 100%-এর মধ্যে এদের তিনজনের মানে শতকরা পরিমাণটা সমান নয়। দেখা যাচ্ছে এইটার শতকরা পরিমাণ সবচাইতে বেশি, এইটার শতকরা পরিমাণ সবচাইতে বেশি এবং বাকি দুটোর শতকরা পরিমাণ কম। আমরা তাহলে ধরে নিতে পারি হাইড্রোজেনের এই আইসোটোপটা হলো স্থায়ী আইসোটোপ এবং বাকি যে আইসোটোপ দুটো রয়েছে এই দুটো হলো অস্থায়ী আইসোটোপ, এরকম ধরা যেতে পারে। তাহলে এই স্থায়ী আইসোটোপ এবং অস্থায়ী, এগুলো অস্থায়ী কেন? আমরা আগে বুঝি, এমনি নর্মালি বুঝি অস্থায়ী শব্দটার অর্থ কি। অস্থায়ী শব্দ অর্থ কি? যেমন যারা রেল লাইনের ধারে বা নদীর পাশে বা বিভিন্ন জায়গায় ছোট্ট ঘর করে তৈরি করে, তারা কিন্তু ওখানে দালান কোঠা তৈরি করে না। বিধায় কেন তৈরি করে না? কারণ আসলে ওখানে দালান কোঠা তৈরি করলে কোনো এক সময় হয়তো ভেঙে দিতে পারে কেউ, সরকার এগুলো ভেঙে দিতে পারে। এই জন্যে তারা একটা বাসস্থান তৈরি করে শুধুমাত্র থাকার জন্যে, যেটা আসলে কি কিছুদিন পর উঠিয়ে মানে ভেঙেও দিতে পারে। এই জাতীয় বাসস্থানকে আমরা বলে থাকি অস্থায়ী, মানে স্থায়ী নয়, অনেক দিন পর্যন্ত টেকসই নয়। কিন্তু তোমার নিজস্ব কোনো জায়গা যদি থাকে, তুমি ইচ্ছা করলে এখানে কিন্তু অনেক সুন্দর করে বাড়ি করতে পারো, যেটা হলো স্থায়ী। অর্থাৎ স্থায়ীটা মানে অনেক সময় পর্যন্ত থাকবে, আর অস্থায়ীটা হলো যে আজকে আছে হয়তো বা 2 দিন বা 4 দিন পরে নাও থাকতে পারে। তো এগুলো আসলে অস্থায়ী হওয়ার এটাই কারণ, এই আইসোটোপগুলো পরিবর্তন হয়। অর্থাৎ এটা পরিবর্তিত হয়ে এইটা হতে পারে, আবার এটা পরিবর্তিত হয়ে এইটা হতে পারে। এই হাইড্রোজেনের আইসোটোপগুলোর আবার নাম আছে, এটার নাম প্রোটিয়াম, এটা ডিউটোরিয়াম, এটার নাম হলো ট্রিটিয়াম। তাহলে এই যে আমাদের আইসোটোপগুলো স্থায়ী এবং অস্থায়ী, এই যে অস্থায়ী আইসোটোপগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একরকম আছে চেহারা, এটা আরেক রকম হয়ে যাচ্ছে। এই যে হওয়ার সময় কিছু পরিমাণ শক্তি তারা ছেড়ে দেয়, কিছু পরিমাণ শক্তি ছেড়ে না দিলে তারা হবে না, অথবা কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে। তুমি একটা চিন্তা করো, আমি যদি একটা বাড়ি ভেঙে আবার একটা নতুন করে বাড়ি বানাতে চাই, হয়তো তোমার কিছু পরিমাণ টাকা খরচ হবে, অথবা কিছু পরিমাণ টাকা দেখা যাচ্ছে তুমি বড় বিল্ডিং আছে, এটা সাধারণত আপাতত টিন সেট করতে চাচ্ছ, তার মানে কি ওখানে তুমি বাড়ি ভাঙার পরে তোমার অত টাকা পয়সা নাও লাগতে পারে, অথবা কিছু টাকা আবার এক্সট্রা থেকে যেতেও পারে। এই যে একটা অস্থায়ী অবস্থান থেকে আরেকটা অস্থায়ী অবস্থানে গেলে কিছু পরিমাণ শক্তি বাহিরের দিকে বের হয়ে যেতে পারে, অথবা কিছু পরিমাণ শক্তি ভিতরে প্রবেশ করতে পারে। এই যে বাইরের দিকে শক্তিটা যে বের হয়, এটা কিন্তু আলোকরশ্মি আকারে বের হয়, এবং এই আলোকরশ্মিগুলোকে আসলে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এগুলোকে কি বলা হয়? তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মিগুলো সাধারণত আইসোটোপ থেকেই আসে, আর তেজস্ক্রিয় রশ্মিগুলো যে আইসোটোপগুলো থেকে থাকে মানে এসে থাকে, সেগুলোকে আমরা বলে থাকি তেজস্ক্রিয় আইসোটোপ। অর্থাৎ এই আইসোটোপগুলো দিয়ে এখন আমাদের কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে। এই আইসোটোপগুলোর কাজ কি কি একটু আমরা যদি চিন্তা করি, এই আইসোটোপগুলো আমরা কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা হলো চিকিৎসা ক্ষেত্রে, একটা হতো মনে করো যে কৃষিক্ষেত্রে, একটা ফলমূল সংগ্রহের ক্ষেত্রে, এবং অনেক দিনের পুরাতন জিনিসের বয়স নির্ধারণ, তারপর ভূতাত্ত্বিকগণ এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি আইসোটোপগুলোকে? আমার রক্তে যদি কোনো রোগ নির্ণয় করতে হয়, তাহলে আমার কোথাও যদি কোনো ধরনের রোগ থাকে, রক্তের লিউকোমিয়া রোগ, এইরকম রোগ আমাকে শনাক্ত করতে আমাদের রক্তের ভিতরে একটা আইসোটোপ ঢুকিয়ে দেওয়া হয়, যে আইসোটোপটা আমাদের ওই রোগটাকে নির্ণয় করতে পারে। এবং এরপরে আমাদের শরীরে যদি কোনো সময় কোনো জায়গায় ক্যান্সার হয়ে থাকে, এটা আমরা মূলত আমাদের রক্তের মধ্যে আইসোটোপ দিয়ে আমরা ওই আমাদের ক্যান্সার হয়েছে কিনা বা ক্যান্সারের কোষটা কোথায় আছে এটা আমরা নির্ণয় করতে পারি। আবার এই ক্যান্সারের কোষটা ধ্বংস করার জন্য আমরা কোনো ধরনের অপারেশন ছাড়াই আমরা বিকিরণ বা তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে সেই ক্যান্সারের কোষটাকে ধ্বংস করতে পারি এই আইসোটোপের মাধ্যমে। এবং এছাড়াও বিভিন্ন ডাক্তারি যন্ত্রপাতি যেগুলো রয়েছে, এগুলো পরিষ্কার করতেও আইসোটোপ ব্যবহার করা হয়। অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রপাতি রয়েছে। এখন কৃষিক্ষেত্রে ওটাতে কি করা যায়? কৃষিক্ষেত্রে আমি কোন সারটা ব্যবহার করব, বা পোকামাকড় দমন করতে গেলে আমরা কিন্তু আইসোটোপ ব্যবহার করতে পারি।
এবং কোন সার আমাকে ব্যবহার করতে হবে সেটা গাছের উপর আইসোটোপ দিয়ে বোঝা যায় যে এটার কোন উপাদানটা, মুখ্য উপাদান গৌণ উপাদানের মধ্যে কোন উপাদানটা কম রয়েছে সেটা দেখে আমরা ওই সারটা ব্যবহার করতে পারি। এই যে আমরা দেখব যে এটার কোন উপাদানটা কম আছে সেটাও আমরা তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে আসলে নির্ণয় করতে পারি। এরপরে ফলমূল সংরক্ষণের ক্ষেত্রে ফলমূলে পচে যায় ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে। এই ভাইরাস বা ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রেও আমরা কিন্তু এই আইসোটোপটা ব্যবহার করতে পারি। এরপরে ভূতাত্ত্বিকগণ এটাকে ব্যবহার করে থাকে। তোমরা হয়তো শুনে থাকবে যে অমুক একটা জায়গায় বড় ধরনের একটা স্থাপনা, যেটা পুরাতন দিনে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল সেটা উদ্ধার করা হয়েছে এবং এটা আজ থেকে কত বছর পুরাতন, এই পুরনো বয়সটা নির্ধারণ করার জন্য ওখানে ওই পরমাণুটা ওখানের স্থাপনা থেকে কিছু নমুনা সংগ্রহ করে সেটা পরীক্ষা করে দেখা যায় এই নমুনার মধ্যে যে পরমাণুটা রয়েছে সেই পরমাণুর কতটুকু ক্ষয় হয়েছে। এই ক্ষয়ের পরিমাণটা থেকে তার বয়স নির্ধারণ করা যায়। বলা যেতে পারে এই স্থাপনাটা আজ থেকে আরো 500 বছর আগেকার, অথবা আজ থেকে আরো 200 বছর আগেকার, অথবা আজ থেকে আরো 1000 বছর আগের। এটা আসলে তার ওই আইসোটোপ দিয়ে গণনা আমরা করতে পারি। এগুলো ছিল আমাদের আইসোটোপের মোটামুটি ব্যবহার। এখন আমরা তোমাদেরকে আবার চলে যাব, এখন এই আইসোটোপের টপিকসটা শেষ। তাহলে আমরা আইসোটোপ বুঝতে পেরেছি। যদি এরপরেও কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাবে। এখন আমরা জানব যে একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। আমরা আগেই জেনে গিয়েছি যে প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন এবং নিউট্রন এরা থাকে পরমাণুর নিউক্লিয়াসে, কিন্তু ইলেকট্রন থাকে পরমাণুর বাহিরে। তাহলে ইলেকট্রন তো পরমাণুর বাহিরে বিভিন্ন কক্ষপথে থাকে বা শক্তি স্তরে থাকে। সেই শক্তি স্তরে ইলেকট্রনগুলো একটা থাকলে তো কোনো ব্যাপার না, সেটা একটা স্তরে থাকবে। যদি একের অধিক ইলেকট্রন চলে আসে, যা দেখা গেছে যে হিলিয়াম যে পরমাণুটা রয়েছে এর পারমাণবিক সংখ্যা 2, তার মানে এর প্রোটন সংখ্যা 2 এবং পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণে তার ইলেকট্রন সংখ্যাও 2। তাহলে এই দুটো ইলেকট্রন, হাইড্রোজেনের এই দুটো ইলেকট্রন কোথায় থাকবে? তাহলে আমি দেখি যে এখানে একটা নিউক্লিয়াস দিলাম, এটা হলো হিলিয়ামের নিউক্লিয়াস, প্রথম যে কক্ষপথটা রয়েছে। এখন এখানে কি আমি একটা ইলেকট্রন দিব নাকি 2টা ইলেকট্রন দিব? এটি আমার প্রশ্ন। যে হিলিয়ামের ইলেকট্রন আছে 2টি, সেটা কি এখানেই একটা দিব নাকি আরো একটা দিব নাকি বাইরের শেলে গিয়ে আরেকটা দিব? এখন এইটা জানাটাই হলো যে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে বা বিন্যস্ত করা আছে। এই ইলেকট্রনের বিন্যস্ত করার প্রক্রিয়াটাকেই বলে থাকি আমরা ইলেকট্রন বিন্যাস। কি বলে থাকি? ইলেকট্রন বিন্যাস বলে থাকি। যে কোনো পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত আছে এটাকেই আমরা বলে থাকি ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাসের কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম ছোট্ট একটা নিয়ম, যেটা আসলে আমরা যারা ম্যাথমেটিক্যাল ভালো পারতে হবে না, তোমরা নর্মালি পারলেও হবে। মূলত এইটাই তোমাদেরকে হেল্প করবে যে ইলেকট্রন কোনটাতে কতটুকু থাকবে। আচ্ছা, আমরা একটু দেখি ইলেকট্রন কোনটাতে কতটুকু থাকবে। দেখো, একটা পরমাণুর এটা যদি হয় নিউক্লিয়াস এবং এখানে যদি আমাদের এগুলো কক্ষপথ বা শক্তি স্তর আঁকা যায়, তাহলে আমরা যেটা এই যে প্রথমে এঁকেছি সেটাকে 1 নাম্বার কক্ষপথ দিতে পারছি, যেটা দ্বিতীয় সেটাকে 2 নাম্বার কক্ষপথ দিতে পারছি, যেটা তৃতীয় সেটাকে 3 নাম্বার কক্ষপথ, সেটাকে 4 নাম্বার। এখন কক্ষপথের নাম্বারগুলোকে, কক্ষপথের নম্বর বা শক্তি স্তরের নম্বরগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে,
n এর মান 3 হতে পারে, n এর মান 4 হতে পারে, n এর মান 5 হতে পারে। আসলে এগুলো মান বিজ্ঞানীরা দিয়েছে। প্রথম কক্ষপথটাকে নাম্বার 1, দ্বিতীয় কক্ষপথে নাম্বার 2, তৃতীয় কক্ষপথকে নাম্বার 3, এবং এগুলোকে এটা ছাড়াও আমাদের ইংরেজি বর্ণমালা দিয়েও প্রকাশ করা হয়। প্রথম কক্ষপথটাকে সাধারণত কে দিয়ে, দ্বিতীয় কক্ষপথটাকে এম, তারপরে তৃতীয় কে এল এম, এরপরে রয়েছে চতুর্থ কক্ষপথকে এন। আসলে কে থেকেই শুরু করেছে, কে এল এম এন এগুলো থেকে শুরু করেছে। তাহলে যদি এন এর মান 1 হয় তাহলে বুঝে নিতে হবে এটা হলো কে শক্তি স্তর, 2 হলে এন, 3 হলে এম, 4 হলে এন, 5 হলে ও। এখন এই কোন কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন দিতে পারবো? তোমাকে যদি বলা যায় একটা বাসের সিটে 10 জন বসো, তাহলে কি সম্ভব? না, অবশ্যই সম্ভব না। একটা বাসের সিটে 10 জন বসা সম্ভব না, কারণ ওই একটা সিটের জায়গাটা একজনেরই জন্য। তাহলে অনুরূপভাবে এগুলোকে আমরা যদি বাসের সিটের সাথে তুলনা করি বা বিভিন্ন যানবাহনের সাথে তুলনা করি, এই যানবাহনটা দেখতে একটু ছোট, তার চেয়ে এটা আরেকটু বড়, তার চেয়ে এটা আরেকটু বড়, তার চেয়ে এটা আরেকটু বড়। এই যানবাহনগুলো বড় হওয়ার কারণে যে যানবাহনটা যত বড় হবে সেখানে যাত্রী তত বেশি থাকতে পারবে। তাহলে এই প্রথম কক্ষপথটা ছোট হওয়া সত্ত্বেও এখানে আসলে কজন যাত্রী থাকতে পারবে এবং দ্বিতীয়টাতে কজন যাত্রী থাকতে পারবে, এটা যদি বের করতে চাই তাহলে এটা একটা ছোট্ট সূত্র তোমাদের মনে রাখলেই এটা তোমাদের মনে থেকে যাবে। সেটা হলো 2n²। 2n²। দেখো 2n² দিয়ে তুমি এই প্রথম কক্ষপথেরও ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে, দ্বিতীয় কক্ষপথেরও ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে, চতুর্থ কক্ষপথেরও ইলেকট্রন সংখ্যা বের করতে পারবে। আসো এবার আমরা প্রথম কক্ষপথটার ইলেকট্রন সংখ্যা বের করি। ওকে, প্রথম কক্ষপথের নাম হলো কে, এবং কে তে এন এর মান রয়েছে, দেখো তো কে তে এন এর মান কত? 1। আমরা সূত্রটা কি জানলাম? 2n²। এবং এরপরে এখানে n এর মানটা কত বসাবো? 1। তাহলে 2 ইন্টু 1 এর উপর স্কয়ার দিলে কি আসবে বলো তো? অবশ্যই এটা শুধু 1 এর উপর স্কয়ার দিলে 1, 1 কে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে আমরা বুঝতেছি যে প্রথম যে কক্ষপথ কে, এই কে তে ইলেকট্রন থাকতে পারবে 2টি। অনুরূপভাবে আমরা যদি এল নাম্বার অর্থাৎ দ্বিতীয় কক্ষপথের কথা চিন্তা করি, তাও সূত্রটা হবে 2n²। 2 এর জায়গায় 2 থাকলো, এই n এর জায়গায় এবার বসাবো 2, তার উপর স্কয়ার। দেখো 2 এর উপর স্কয়ার দিলে 2 দুগুণ 4, এবং 4 এর সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে 8। এরপরে এম, এটাতে n এর মান হলো 3, তৃতীয় কক্ষপথ বিধায় n এর মান 3। আবার আমি যদি সূত্রটা লিখি তাহলে এই 2 এর জায়গায় 2 এবং n এর জায়গায় 3 দিয়ে তার উপর স্কয়ার দিলে, 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, এবং 9 এর সাথে 2 গুণ করলে আসতেছে 18। তাহলে আমার দ্বিতীয় কক্ষপথে 8টি, এই যে লিখে নিচ্ছি, এবং তৃতীয় কক্ষপথে কয়টি আছে? 18টি। এবার আসো চতুর্থ কক্ষপথ n = 4। আমি যদি সূত্রটা লিখে ফেলি, এরপরে n এর মানটা বসিয়ে দেই, 4 এর উপর স্কয়ার দিলে 16, এবং 16 এর সাথে 2 গুণ করলে 32।
এরপরে আমরা পঞ্চম কক্ষপথে যদি যাই, ও সেখানে n এর মান, যেহেতু পঞ্চম কক্ষপথ, n এর মান 5 এবং 2n স্কয়ার 2 5 তার উপরে স্কয়ার, 5 উপরে স্কয়ার দিলে 25, 25 দুগুণ 50। দেখো 32 50, এভাবে চলতেই থাকবে। স্তর যতগুলো বাড়বে তুমি শুধু এই সূত্রটাকে প্রয়োগ করলেই তোমাদের কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা তুমি বের করতে পারবে। তাহলে আমাদের যদি এটা একটু মনে রাখতে পারি, 2 8 18 32 50। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকেই আমরা আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে জানতে পারি, সেটা হলো প্রথমে আমি দুই একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখানোর পরে আমি সেই বিষয়টাতে আলোচনা করতে যাচ্ছি। দেখো, আচ্ছা, একটা স্তরে যদি ইলেকট্রন যতগুলো থাকার দরকার ততগুলো ইলেকট্রন একদম সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, তখন সেখানে কিন্তু আর বাহির থেকে ইলেকট্রন আসতেও পারে না এবং ওখান থেকে ইলেকট্রন যেতেও চায় না। অর্থাৎ তখন ওই পরমাণুটা পুরো স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীল, ওই যে বললাম যে স্থায়ী ব্যাপার একটা যেটা রয়েছে, একদম স্থির, আমি নড়বও না চড়বও না, এরকম টাইপের কিছু হবে। অর্থাৎ যার শেষের স্তরটা ইলেকট্রন দিয়ে একদম পূর্ণ হয়ে যাবে, তখন আমরা কি করব না, ওই ইলেকট্রন থেকে কোনো, ওই পরমাণু থেকে কোনো ইলেকট্রন বেরো করতে পারবো না এবং কোনো ইলেকট্রনকে প্রবেশ করাতে, মানে ও নিজে থেকেই চায় না। আমরা হয়তো বা খুব বেশি পরিমাণ বল প্রয়োগ করলে সেখানে ইলেকট্রন দিতে পারবো অথবা সেখান থেকে ইলেকট্রন বের করতে পারবো, কিন্তু সে নর্মালি মানে নিজে থেকে কিছু করে না। নিজে থেকে কেন করে না, আমরা একটু দেখি যে আমরা যদি নিয়নের কথা চিন্তা করি, তোমাদের ছন্দটা পড়িয়েছিলাম, এই নিয়ন অফনিতে ছিল এবং এটা 10, এর পারমাণবিক সংখ্যা 10, অর্থাৎ তাহলে এর প্রোটন সংখ্যা 10 এবং বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণে এর ইলেকট্রন সংখ্যাও 10, অর্থাৎ পারমাণবিক সংখ্যাটাকে তোমরা ইলেকট্রন সংখ্যাও ধরতে পারো যদি আয়ন অবস্থায় না থাকে। এরপরে নিয়নের 10টা ইলেকট্রন তুমি যদি সাজাতে যাও, তাহলে প্রথমে তোমাকে দিতে হবে 2টো ইলেকট্রন এবং পরে তোমাকে দিতে হবে 8টা। আচ্ছা, 8টা দিলে তো আমার দেখো 8 আর 2 10 হয়ে গেছে, আমার কোনো ইলেকট্রন অতিরিক্তও নেই, কোনো ইলেকট্রন কমতিও নেই। কিন্তু আমি যদি এখানে আবার ফ্লোরিনেটটা করি, সেটা হলো 9, এই ফ্লোরিনের 9-এ প্রথমে 2টা দিলাম কিন্তু পরে 8টা দিলাম। দেখো প্রথম 2টা ঠিক আছে, কিন্তু পরে 8টা দেওয়ার সময় 8 আর 2 10 হয়ে যাচ্ছে, আমার ইলেকট্রন আছে 9টা, তার মানে একটা কম আছে, সেই কমটাই কিন্তু আমার এখানেই দিতে হবে। তাহলে এখন দেখো, এইটা যদি আমি একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখাই, এটা যদি হয় নিয়ন, এই নিয়নের এই দিকে প্রথম কক্ষপথ যেটাতে ইলেকট্রন আছে 2টা, এটা 2 দিকে দিয়ে দিবে, এই প্রথম স্তরে ইলেকট্রনগুলো দেওয়ার সময় 2 দিকে দিয়ে দিবে। এটাতে 8টা রয়েছে, 8টা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 4টা জোড়া দিয়ে আমি 8টা পূরণ করব। এই জোড়া কেন হচ্ছে এটারও একটা শর্ত আছে, কিন্তু এখন এটা তোমাদের জানার দরকার নেই, একটু পরে জানলেই হবে। একটু পরে মানে মোটামুটি একটু পর, সেটা 2-1টা ক্লাস পরে, যখন তোমরা 9-এ বা 10-এ উঠবে তখন বুঝবে। আর এইটা যদি আমি আঁকতে যাও, এই যে নিউক্লিয়াস আঁকলাম, যেটাতে আমরা এখানে দিলাম যে ফ্লোরিন, এটা চিহ্নিত করার জন্য প্রথম কক্ষপথে 2টো দিয়ে দিলাম এবং দ্বিতীয় কক্ষপথে 7টা দিতে হবে। এর এখানে 8টা দিয়েছিলাম, ওখানে দিতে হবে 7টা। 1 2 3 4 5 6 7। কি বোঝা যাচ্ছে? এখানে একটা ফাঁকা রয়েছে, এখানে একটা নাই,
অর্থাৎ খেয়াল করো, এটার যা দরকার যেখানে যতটুকু দরকার সব রয়েছে, কিন্তু এখানে যা দরকার যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকু নাই। অর্থাৎ শেষের যে কক্ষপথ এখানে থাকার কথা ছিল 8টা, কিন্তু আছে 60টা। তার মানে শর্তকে মানেনি, এই জন্য এটা হলো অত স্থিতিশীল নয়। বলতে পারি এটাকে স্থিতিশীল নয়। আর এটা হলো স্থিতিশীল, মানে এটা হলো আমাদের ইহকাল এবং এটা আমাদের পরকাল। এটা হলো ক্ষণস্থায়ী আর এটা হলো চিরস্থায়ী, এরকম টাইপের। তার মানে এটা একদম পুরো স্থায়ী, এটা এটা স্থিতিশীল, মানে এটা খুব স্ট্রং, কিন্তু এটা স্থিতিশীল নয়। অর্থাৎ যে কোনো মুহূর্তে ওকে যদি কেউ একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সে কিন্তু স্থিতিশীল হতে পারবে। এখন বলো তো যে এই যে স্থিতিশীলটা মানে স্থিতিশীল নয় যেটা, সেটা কি স্থিতিশীল হতে চায়, নাকি স্থিতিশীল যেটা সেটা স্থিতিশীল নয় এইটা হতে চায়? বিষয়টা একটু বুঝতে তোমাদের কষ্ট হচ্ছে। এখন একজনের কোনো অভাব নেই, তার সব কিছুই রয়েছে, তার মানে সে কিন্তু স্থিতিশীল। এখন কি সে চাইবে যে না আমি এখন অস্থিতিশীল হয়ে যাই, কিছু মানুষকে দিয়ে দেই, কিছু হারিয়ে ফেলি, সব কিছু দিয়ে দিয়ে অস্থিতিশীল হয়ে যেতে পারি আমরা, বা হয়ে যাই কি কখনো? কখনোই যাই না। তার মানে আমরা যখন স্থিতিশীল থাকি তখন আমরা স্থিতিশীল নয় এরকম অবস্থায় যেতে চাই না। তোমরা যে পড়ালেখা করছো প্রত্যেকেরই একটা না একটা এইম আছে, আর এই এইমটাই হলো তোমাদের স্থিতিশীলতা। এখন তোমরা কিন্তু স্থিতিশীল নও। তোমরা যখন বড় হয়ে যাবে, তোমাদের লেখাপড়া শেষ হয়ে যাবে, তখন তোমাদের একটা উদ্দেশ্য থাকবে যে হ্যাঁ আমি কোনো জব ট্রাই করি। আবার কেউ কেউ আছে নিজের বিজনেস ট্রাই করবে, আবার কেউ কেউ আছে না আমি কোনো সমাজসেবামূলক কাজেই জড়িত থাকি। কিন্তু প্রত্যেকের একটা টেনশন বা প্রত্যেকের একটা এইম থাকে, সে কিভাবে তার প্রতিষ্ঠা লাভ করবে। এবং এই প্রতিষ্ঠা লাভ করা যখন সে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত মানে এখন তার কোনো আর সমস্যা নেই, তাকে পিছনের দিকে তাকাতে হচ্ছে না, তার মানে সে এখন স্থায়ী অবস্থানে আছে। একটা ব্যাংকের মনে করো যে একটা কোম্পানির এমডি কখনোই ওয়ার্কার হতে চায় না, বরং একটা ওয়ার্কার ধীরে ধীরে কাজ করতে তার মধ্যে একটা স্বপ্ন বুনে যায় যে সে আসলে কিভাবে সে একটা কোম্পানি দাঁড় করাতে পারে এবং এই কোম্পানির মালিক হতে পারে। তার ভিতরে একটা স্বপ্ন সবসময় কাজ করে। কিন্তু একজন এমডি বা একজন মালিকের পক্ষে সেই কোম্পানির ওয়ার্কার হওয়ার স্বপ্নটা খুব কমই থাকে, বা থাকে না বললেই চলে। তার মূলত এখানে ওয়ার্কারের অবস্থাটা হলো একটা অস্থায়ী অবস্থার মধ্যে, আর মালিকের অবস্থাটা হলো স্থায়ী অবস্থার মধ্যে। অর্থাৎ সবাই চায় অস্থায়ী অবস্থা থেকে স্থায়ী অবস্থায়, অর্থাৎ অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছতে চায়। এখন তোমরা একটু খেয়াল করো, তাহলে এইটা তো অবশ্যই হবে না। অর্থাৎ স্থিতিশীল নয় বা অস্থিতিশীল, এই পরমাণুটাই স্থিতিশীল হতে চাইবে। তোমরা একদম সহজ বাক্যে বলতে পারবা স্যার এটাকে দিতে গেলে বাহির থেকে একটা ইলেকট্রন আনতে হবে। বাহির থেকে কি করতে হবে? একটা ইলেকট্রনকে নিয়ে আসতে হবে। ওকে, একটা ইলেকট্রনকে যদি নিয়ে আসি, একটু খেয়াল করো এখানে আসলে কি কি আছে। আমরা যদি আচ্ছা এটা স্থিতিশীল হতে চাচ্ছে, তো এই স্থিতিশীল হতে চায় কিভাবে চাবে? যে একটা ইলেকট্রন যদি কেউ একে দান করে দেয় তাহলে সে ইলেকট্রনটা এখানে নিয়ে বসাবে। হ্যাঁ, এই যে একটা ইলেকট্রন সে এখানে বসাবে, এটা অন্যের ধার করা ইলেকট্রন। এই ইলেকট্রনটা সে এখানে বসিয়ে তার স্থিতিশীল নয় এই অবস্থা থেকে সে স্থিতিশীল অবস্থায় আসবে। তাহলে এই যে একটা ইলেকট্রন দিল, এই ইলেকট্রন দেওয়ার কারণে বা এই ইলেকট্রনটা সে যখন নিয়ে তার ভিতরে রাখলো, তার নিজের কোনো পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই পরিবর্তন হবে। তুমি অন্যের একটা সম্পদ নিয়ে রেখে দেবে, তাহলে তুমি তো কি হবে? তুমি যদি আমার কাছ থেকে 100 টাকা ধার নাও, তাহলে কি তুমি তোমার আগে যে অবস্থায় ছিলে সে অবস্থায় কিন্তু থাকবে না। তুমি কিন্তু আমার কাছে এই টাকাটা নেওয়ার আগে কোনো ঋণই ছিলে না, কিন্তু টাকাটা নেওয়ার পরে তুমি কিন্তু আমার কাছে ঋণী হয়ে গেছে।
ঠিক এখানে ও কিন্তু ঋণী হয়ে গেছে, যার কাছ থেকে এই টাকাটা নিয়েছে সে কিন্তু ও ঋণী হয়ে গেছে। এখন এই ঋণীটা আসলে কিভাবে হলো আমরা যদি একটু চিন্তা করি, প্রথমে একটু চিন্তা করি, এটা ছিল ফ্লোরিন এবং ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9। তাহলে আমরা আসি প্রোটন সংখ্যা 9, তাহলে আমি বলতে পারি এখানে ইলেকট্রন সংখ্যাও আছে 9। এখানে নিউটন সংখ্যাটা আমি ঠিক জানি না, ওটা ভর সংখ্যাটা দেওয়া থাকলে তাহলে জানবো। আমাদের নিউটন সংখ্যা এখন প্রয়োজনও নাই স্বাভাবিকভাবে। প্রোটন মানে হলো প্লাস, তার মানে 9টা প্রোটন থাকা মানে প্রত্যেকটা প্রোটন যদি একটা করে প্লাস ধরি আপেক্ষিক আধান, তাহলে 9টা প্রোটনের জন্য 9টা প্লাস। আচ্ছা, ইলেকট্রনগুলো মাইনাস, একটা ইলেকট্রন মানে একটা মাইনাস, তাহলে 9টা ইলেকট্রন মানে কয়টা মাইনাস হবে? 9টা মাইনাস। এখন তোমাকে যদি যোগ বিয়োগ অঙ্ক করতে বলা হয় যে +9 এবং -9 এই দুটোকে যোগ করলে উত্তরটা কত হবে, তখন তোমরা নির্দ্বিধায় বলতে পারবা যে হ্যাঁ স্যার এটার উত্তর তো 0 হবে। এখন এই লাল ইলেকট্রনটা আসার আগ পর্যন্ত এদের অ্যান্সারটা 0। এই জন্য দেখো ফ্লোরিনের আশেপাশে কিচ্ছু নেই, এটা একটা পরমাণু অবস্থায় রয়েছে। কিন্তু এ যখন স্থিতিশীল হতে চাইবে তখন কিন্তু বাহির থেকে একটা ইলেকট্রন আসবে। তাহলে ইলেকট্রন আগে ছিল 9টা বিধায় 9 মাইনাস, এবার আরো একটা ইলেকট্রন আসলো, তাহলে টোটাল হয়ে গেল ইলেকট্রন -10। 10টা ইলেকট্রন মানে 10টা মাইনাস। এবার যদি তোমাকে ক্যালকুলেশন করতে বলে +9 -10, দেখো এখানে অ্যান্সারটা আসবে -1। অর্থাৎ তুমি একটা ইলেকট্রন নিয়ে গেলে তুমি আর এখানে 0 অবস্থায় নেই, তোমার উপরে একটা ঋণ তোমার ঘাড়ের উপরে চেপে বসেছে। চাপটা একটু কমই আছে, তুমি একবার ঋণ নিয়েছো। এবার আবার যদি আরেকটা ঋণ, আরেকটা দরকার নেই কারণ ফ্লোরিনের দরকার নেই, কিন্তু ফ্লোরিন না থেকে যদি আমাদের অক্সিজেন থাকতো, প্রথমে 2টা এরপর 8টা থাকতে পারে, 8টা দিলে হয়ে যাবে 10টা, কিন্তু এখানে তো 2টা কম আছে, তাহলে এখানে দিতে হবে 6। এটা কিন্তু আমি ইলেকট্রন বিন্যাসটা আঁকতেছি দেখো। এখন অক্সিজেনের এটা হলো নিউক্লিয়াস, আর এটা হলো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথ 6টা, তাহলে এবার দেবো 1 2 3 4 5 6। দেখো এটাও কিন্তু স্থিতিশীল নয় বা অস্থিতিশীল, স্থিতিশীল। আচ্ছা, অস্থিতিশীল হলে কি হবে? এখন এটা যদি স্থিতিশীল হতে চায় তাহলে এর শেষের কক্ষপথে যে 6টা আছে এখানে 8টা বানাতে হবে। 8টা বানাবো কিভাবে? তাহলে এখানে একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে, এখানে একটা ইলেকট্রন নিয়ে আসতে হবে, তাহলে 8 হয়ে গেলে এটা স্থিতিশীল হবে। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা যদি এভাবে করি আমরা, তাহলে এটার প্রোটন, এটা যেহেতু পারমাণবিক সংখ্যা 8, তাহলে প্রোটন আছে 8টা, ইলেকট্রনও স্বাভাবিকভাবে 8টা রয়েছে, তাহলে 8টা প্লাস এবং 8টা মাইনাস = 0 আসার কথা। এখন আমি যদি এখানে 2টো ইলেকট্রন নিয়ে আসি, এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, অর্থাৎ 2টা মাইনাস আনলাম, তাহলে 2টা মাইনাস যদি আমি নিয়ে আসলাম তাহলে আমাদের টোটাল হলো এখানে -10 আর এখানে আছে +8, তাহলে +8 -10 ইজ ইকুয়াল, দেখো +8 -10 ইজ ইকুয়াল আমাদের -2। তাহলে এখানে এর ঋণ হয়ে গেল 2টা, ঘাড়ে চেপে গেল 2টা ঋণ, তাহলে 2-। তাহলে এভাবে আমরা দেখলাম যে ইলেকট্রন যখন কেউ নিয়ে নিচ্ছে তখন তার ঘাড়ের উপরে ঋণের বোঝাটা চাপতেছে। সে যদি একটা ইলেকট্রন নেয়
তাহলে তার ঘাড়ে একটা ঋণের বোঝা চাপতেছে। কেউ যদি দুটো ইলেকট্রন নেয় তাহলে সে তার ঘাড়ের উপর দুটো ঋণের বোঝা চাপতেছে, অর্থাৎ 2 মাইনাস হচ্ছে। এখন যদি কেউ এরকম ইলেকট্রন না দেয়, আসলে এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার এই ইলেকট্রনগুলো পাবো কোথায়? হ্যাঁ, অবশ্যই খুব ভালো একটা প্রশ্ন যে ইলেকট্রনটা পাবো কোথায়। এখন আমি তো টাকা ধার নিব, কার কাছ থেকে নিব? মনে মনে ধরে নিলাম যে হ্যাঁ আমি 5,000 টাকা হাওলাত নিয়েছি বা কারোর কাছ থেকে ঋণ নিয়েছি। ঋণ দেওয়ার লোকটা তো প্রয়োজন। এখন ঋণ কারা দিবে? যার তার সাময়িক একদম সবকিছু ঠিকঠাক রাখার পরেও কিছু পরিমাণ টাকা তার হাতে অবশিষ্ট রয়েছে, সেই টাকাগুলোই সে আমাকে দিতে রাজি হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে এমন কেউ আমাকে ইলেকট্রনটা দিবে বা এই পরমাণুগুলোকে ইলেকট্রন এমন কেউ দিবে যাদের স্থিতিশীল হওয়ার পরেও 2 থেকে 1টা ইলেকট্রন বা 3টে ইলেকট্রন বেশি রয়েছে। এরকম পরমাণু আমরা খুঁজে পাই, যেমন আছে সোডিয়াম। সোডিয়াম এর পারমাণবিক সংখ্যা 11। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা আসলে খেয়াল করো, 2, তারপরে 8টা থাকার কথা, এই যে 8টা, 10, দেখো আরো একটা ইলেকট্রন বেশি আছে, এখানে 11টা। তাহলে ওই ইলেকট্রনটা পরের যে কক্ষপথে 18 থাকার কথা, তোমার কাছে তো 18টা নেই, একটা আছে, এই একটাই এখানে বসবে। তাহলে এটার যদি তুমি এই যে সোডিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা দেখাও, সোডিয়াম দেখো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, অর্থাৎ এর কক্ষপথ থাকতে হবে 3টা। তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8টা। এই যে 8টা দিয়ে দিলাম, এবং শেষ কক্ষপথে 1টা। এখন ওদের মতো করে আমি যদি এটাকে সাজানোর চেষ্টা করি, যে সোডিয়াম তো পেলাম, সোডিয়ামের প্রোটন 11 নম্বর যেহেতু মৌল, এর প্রোটন রয়েছে 11টি, ইলেকট্রনও রয়েছে 11টি। প্রোটন তো প্লাস, ইলেকট্রন মাইনাস। ওকে, তাহলে এর ফলাফলটা আসবে কত? 0। এখন আমার যদি কি করতে হয়, যে স্থিতিশীল হতে চায়, তাহলে দেখো এই স্তরে কয়টা থাকার কথা? 18টা। 18টার মধ্যে আছে কয়টা? মাত্র 1টা। তাহলে 18টার মধ্যে 1টা রয়েছে, আরো কতগুলো আমার দরকার? আরো প্রায় 17টা মৌল, মানে 17টা ইলেকট্রন হলে আমি এটা পূর্ণ করতে পারবো। এটা হিউজ পরিমাণ, খুব বেশি পরিমাণ ইলেকট্রন প্রয়োজন। তাহলে আমি কিন্তু আরো একটা কাজ করতে পারি। সেটা কি? সেটা হতে পারে যে এই ইলেকট্রনটাকে আমি যদি বাইরের দিকে বের করে দিই, তাহলে একটু খেয়াল করো, এই ইলেকট্রনটাকে যদি বাইরে সরিয়ে দেই, অর্থাৎ ইলেকট্রনটা দিয়ে দিলাম, কাকে দেব? যে এমন কাউকে দিব যার একটা ইলেকট্রন দরকার। এরকম কাকে যদি ইলেকট্রন দিয়ে দেই, দিয়ে দেওয়া মানে কি? আমি তো ইলেকট্রন দিয়ে দিয়েছি, তার মানে কি আমার একটা মাইনাস কমে গেছে। একটা মাইনাস কমে যাওয়া মানে কি? এখানে ছিল 11টা মাইনাস, একটা মাইনাসই কমে গেছে, তার মানে কমে গেছে আবার একটা মাইনাস, মানে একটা ইলেকট্রন কমে যাওয়া মানে তো একটা মাইনাস কমে যাওয়া। তাহলে ফলাফলটা কি আসে দেখো, আমি বলতেছি বেরিয়ে যাওয়ার অর্থ বেরিয়ে গেছে, সেই জন্য লিখেছি মাইনাস। আর কে বেরিয়ে গেছে? ইলেকট্রন, আর ইলেকট্রনের চার্জ হলো -1। তাহলে দেখো তো, মাইনাসে মাইনাসে +1 এবং -11, +1 এবং -11, অর্থাৎ -11 + 1 = -10। এবার দেখো তো, ক্যালকুলেশন করো তো, এই যে +11 এবং -10, তখন এটার ফলাফলটা আসে দেখো +11 - 10 = ফলাফলটা আসে প্লাস।
তার মানে তুমি যদি কাউকে একটা ইলেকট্রন দিয়ে দাও, তোমার ঘাড়ের উপরে ধনির সিলমোহরটা লেগে যাবে। অর্থাৎ ওই ব্যক্তিটাই অন্তপক্ষে মনে করবে যে হ্যাঁ, সে একটা ধনী লোক, তার সাময়িক প্রয়োজন মেটানোর পরেও সে আমাকে কিছু পরিমাণ টাকা ঋণ দিয়েছে। তার মানে তুমি যদি কাউকে দিয়ে দাও, তখন তোমার ঘাড়ের উপর চেপে বসবে কি? ধনাত্মক চিহ্নটা। আর তুমি যদি কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে নাও, তখন তোমার ঘাড়ের উপর চেপে বসবে ঋণাত্মক চিহ্নটা। এই ঋণাত্মক চিহ্ন যে যুক্ত হয়েছে, এই ঋণাত্মক চিহ্নটা যখন যুক্ত হয়েছে, এটা আর পরমাণু নেই, এটা এখন হয়ে গেছে আয়ন। অনুরূপভাবে এটাতেও ঋণাত্মক চিহ্ন যুক্ত হয়েছে, তাহলে এটাও আর পরমাণু অবস্থায় নেই, এটাও হয়ে গেছে আয়ন। এবং এ যখন এটা ছেড়ে দিয়েছে, এর ঘাড়ের উপরে যখন ধনির সিলমোহর লেগে গেছে, তখন এটাও আর পরমাণু নেই, এটা হয়ে গেছে আয়ন। তাহলে এই আয়নগুলো কি? এই যে এই আয়নটাকে বলা হয় ক্যাটায়ন এবং এই আয়নটাকে বলা হয় অ্যানায়ন। এটাকে বলা হয় কি? ক্যাটায়ন, আর এটাকে বলা হয় অ্যানায়ন। তাহলে তোমরা একটু মনে রাখবো, এখন যদি বলি যে ক্যালসিয়াম, ক্যালসিয়াম পরমাণুর ম্যাগনেসিয়ামের কথাটা বলি, ক্যালসিয়াম না, ম্যাগনেসিয়াম বলি। ম্যাগনেসিয়াম হলো 12, যার পারমাণবিক সংখ্যা 12, প্রোটনও 12টা, ইলেকট্রনও তাহলে 12টা। তাহলে ইলেকট্রন বিন্যাসটা আসতেছে 2, তারপরে 8, 10টা হয়ে গেছে, আর 2টা অতিরিক্ত আছে। এখন বলো তো, সে কি ত্যাগ করবে নাকি গ্রহণ করবে? হ্যাঁ, অবশ্যই সে কিন্তু এই দুটো ইলেকট্রন তার বেশি আছে, কারণ সে যদি এই দুটো বের করে দেয়, তাহলে তার কিন্তু স্থিতিশীল অবস্থা বিরাজ করবে। তাহলে সে দুটো দান করে দিয়েছে, তখন তার ঘাড়ের উপরে কোন সিলমোহর লেগে যাবে? ধনাত্মক সিলমোহর, বা সে যে ধনী, এই সিলমোহরটা তার ঘাড়ের উপরে লেগে যাবে। এবং সেই সিলমোহরটা তার কিভাবে লাগবে? তার ঘাড়ের উপর এভাবে লেখা হবে Mg2+। তাহলে এইটা হবে ক্যাটায়ন। ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক চিহ্নযুক্ত আয়নগুলোকে আমরা বলবো ক্যাটায়ন। অনুরূপভাবে এই ঋণাত্মক চিহ্নযুক্ত আয়নকে বলবো অ্যানায়ন। ওটা হলো ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। এই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে আমার আসলে লাভ কি? হ্যাঁ, ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে আমাদের একটা লাভ আছে। সেই লাভটা হলো, ক্যাটায়ন কখনো এমনি সৃষ্টি হয় না, অ্যানায়ন কখনো এমনি সৃষ্টি হয় না। অর্থাৎ তোমার রাস্তায় দেখা হলো ফ্লোরিনের সাথে সোডিয়ামের, তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন বেশি আছে, সে স্থিতিশীল হতে পারছে না। আর ফ্লোরিনের একটা ইলেকট্রন কম আছে, সেও স্থিতিশীল হতে পারছে না। এখন এই দুজনের রাস্তায় দেখা হলো, আসসালামু আলাইকুম, ফ্লোরিন ভাই কেমন আছেন? ফ্লোরিন সালাম দিল যে ওয়ালাইকুম আসসালাম, সোডিয়াম ভাই কেমন আছেন? এখন কথা বলতে 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 এর যেহেতু খুব অভাব, সে বলবে ভাই আমার তো আসলে আজকে আমার কিছু পরিমাণ টাকার প্রয়োজন। বলতেছে কত টাকা? হ্যাঁ, আমার 1000 টাকার প্রয়োজন। সোডিয়াম চিন্তা করলো, না ঠিক আছে, আমার কাছে 1000 টাকা লাগবে, মানে 1000 টাকা আছে আপাতত, লাগতেছে না, ঠিক আছে তুমি এটা নিতে পারো। এই যে দেখো, তাদের মধ্যে যদি সোডিয়াম বাসায় বসে থাকতো এবং ফ্লোরিন যদি বাসায় বসে থাকতো, তাহলে তাদের কিন্তু এই দেওয়া এবং নেওয়াটা কোনোদিন সম্ভব ছিল না। অর্থাৎ তাদের আগে সাক্ষাৎ হতে হবে, তারপরে তাদের মধ্যে একটা কথোপকথন হতে হবে, তাদের একজনের কথা আরেকজনকে জানতে হবে, আরেকজনের কথা আরেকজনকে জানতে হবে। না হলে তো বুঝবে কিভাবে যে তার অভাব, তার প্রয়োজন, আমার কাছে বেশি আছে আমি দিতে পারবো? এটা তো সম্ভব না। এই জন্যে যে আসলে এই দেওয়া বা নেওয়া হতে গেলে দুটো পদার্থকে একত্রে মিলিত হতে হয়। আর মিলিত হওয়ার পরে যখন তুমি এই সোডিয়াম, খেয়াল করো, সোডিয়াম যখন টাকাটা ফ্লোরিনকে দিয়ে দিল, এখন ফ্লোরিন কি হয়ে গেল? ঋণের চাপে পিষ্ট হয়ে গেল। আর সোডিয়াম কি হলো? ধনির সিলমোহর যুক্ত হয়ে গেল। এখন দুজন দুজনের বাসায় চলে গেল।
এখন দুজনকে ভুলে গেছে? না, অবশ্যই ভুলে যাবে না। মাঝে মাঝেই সোডিয়াম স্মরণ করবে ফ্লোরিনকে, হ্যালো ফ্লোরিন, তুমি আমার টাকাটা কবে দিচ্ছ? ফ্লোরিনও মনে মনে চিন্তা করবে, না আমি ওর কাছ থেকে টাকাটা নিয়েছি, আসলে টাকাটা আমি কবে দিব। তাহলে তাদের মধ্যে মোটামুটি একটা বন্ধন তৈরি হয়ে যায়। আসলে এইভাবেই কিন্তু মৌল থেকে যৌগ তৈরি হয়, অর্থাৎ একটা একক মানুষ, একটা সিঙ্গেল মানুষ থেকে ডাবল একটা সম্পর্কের তৈরি হয়ে যায়। এভাবেই আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে দেখব যে আসলে মানে উপরে ক্লাসে তোমাদের রাসায়নিক বন্ধন নামে একটা অধ্যায় আছে, সেখানে দেখবা যে মৌল থেকে যৌগগুলো কিভাবে গঠিত হচ্ছে। এই জন্য একজন এবং আরেকজনের শর্ত মিলে যখন যাচ্ছে, তখনই তারা কিন্তু একজন আরেকজন মিলে একটা কি করতেছে, বন্ধন এবং একসাথে থাকার একটা পরিকল্পনা করেছে। আমি তোমাদের এখন একটা বন্ধন দেখাবো, যেটা তোমাদের এই অধ্যায়ের সবচেয়ে শেষে রয়েছে। সেটা হলো যে আমি যে গল্পটা বললাম সেই গল্পটা দিয়েই এখানে সোডিয়াম আর এখানে ফ্লোরিন। তাহলে সোডিয়াম এর ইলেকট্রন সংখ্যা 11 আর এখানে ইলেকট্রন সংখ্যা 9। তাহলে এর ইলেকট্রন 2, 8, 1 আর এটা ইলেকট্রন সংখ্যা 2, 7। তাহলে ইলেকট্রন যখন আমি বিন্যাসটা করব, এখানে যে আমি সোডিয়াম লিখি, প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, 4টা দিয়ে দিলাম, আবার 5, 6, 7, 8 এবং এই যে একটা দিয়ে দিলাম। তাহলে এটা ছিল সোডিয়ামের। অনুরূপভাবে আমি যদি ফ্লোরিনেরটা চিন্তা করি, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 7টা আছে। এখন এর একটা বেশি আছে এবং এর একটা কম রয়েছে, তখন তারা কি করবে, একজন আরেকজনের কাছাকাছি আসবে। একজন আরেকজনের কাছাকাছি আসবে। এটা এখানে দিই না, এটা এইখানে দিই। প্রথম স্তরে 2টা, পরের স্তরে 1, 2, 3, 4, 5, 6, 7। এখন এই ইলেকট্রনটাই কি হবে, আসলে এই ইলেকট্রনটা এই দিক থেকে এখানে চলে যাবে। চলে যাওয়ার পরে তাদের গঠনটা দেখো, তাদের অবস্থানটা কি হয়ে যায়। দেখো এর যে 3 নম্বর স্তরটা ছিল সেটা নাই, সে যখন একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে সে ধ্বনি, তার গায়ের উপর ধ্বনির সিলমোহর যুক্ত হয়ে গেল। আচ্ছা, এই অংশটাকে অর্থাৎ এইটা থেকে এইটা পরিণত, অর্থাৎ প্রথমে ছিল কি
প্রথমে ছিল সোডিয়াম, আচ্ছা পরে হয়ে গেল কি সোডিয়াম প্লাস। আসলে এখানে কি ঘটেছে, একটা ইলেকট্রন চলে গেছে, এই যে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে ঋণাত্মক এবং ইলেকট্রন চলে গেছে, চলে যাওয়ার পরে এইটা এইভাবে এসেছে। এটাকে বলে রাসায়নিক সমীকরণ বা অর্ধবিক্রিয়ার সমীকরণ। এই সমীকরণে কখনোই মাইনাস রাখা যায় না, এটাকে প্লাস বানাতে হবে। এই মাইনাস চিহ্নটাকে প্লাস আমি বানাবো কিভাবে, এটাকে আমি যদি এই মাইনাস ইলেকট্রনটাকে এই দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে প্লাস। হ্যাঁ, এখন আরেকটা জিনিস খেয়াল করো, অলরেডি এটা ইলেকট্রন দিয়ে দিয়েছে বিধায় তো এর ইলেকট্রনটা নেই। এখন এ তাহলে কি ওই ইলেকট্রনটা নিয়ে নিয়েছে, তাহলে এর গঠনটা আমি এঁকে ফেলি। ফ্লোরিন প্রথম স্তরে দুইটা, 1 2 3 4 5 6 7 এবং এই যে ইলেকট্রনটা নিয়ে নিয়েছে আমরা এটা আলাদা মার্কিং করে দিই, এইটা সেই ইলেকট্রন। তাহলে ও যেহেতু অন্যের কাছ থেকে ঋণ নিয়েছে সেহেতু তাহলে ওর ঘাড়ের উপর একটা ঋণের বোঝা চেপে যাবে। তাহলে এই যে এখন আমি দুটো আয়ন পেলাম, এটা হলো ক্যাটায়ন এবং ওইটা হলো অ্যানায়ন। দেখো এই অ্যানায়নটা পেলাম কিভাবে, অ্যানায়ন আগে কি ছিল শুধু ফ্লোরিন, খেয়াল করো আগে ছিল শুধু ফ্লোরিন, পরে কি হলো ফ্লোরিন ঋণাত্মক। আসলে এর ঘটনা ঘটেছে কি, সে এখান থেকে ইলেকট্রন নিয়েছে, তার মানে নেওয়া মানে কি প্লাস এবং ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন নিয়ে সে F মাইনাস, এখানে প্লাস, তার মানে এইটাকে আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমরা এখানে একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি যে এ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে আর এ একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন ইলেকট্রন যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে কি সোডিয়াম আর প্লাস হলো কি ফ্লোরিন, মিলে এখানে যে সোডিয়াম প্লাস ও ফ্লোরিন মাইনাস এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে আবার কি সোডিয়াম ফ্লোরাইড একটা যৌগ গঠন করেছে। এখানে একটা বন্ধনের মাধ্যমে তারা যৌগ গঠন করেছে যেটার নাম হলো কি সোডিয়াম ফ্লোরাইড। এই সোডিয়ামে এ প্লাস অবস্থায় আছে এবং এ মাইনাস অবস্থায় রয়েছে, এটা হলো সোডিয়াম ফ্লোরাইড। তোমাদের কেবল এটা স্টার্টিং, আসলে এটার এই বন্ধনের বিষয়টা অনেক বিশাল, মানে তোমরা কল্পনাই করতে পারবো না। এটা আসলে পড়তে থাকবা, তোমাদের অলওয়েজ তোমাদের সাথে এটা থাকবে। এখন আমরা মোটামুটি তোমাদের অষ্টম শ্রেণীর জন্য যতটুকু দেওয়া দরকার ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখন শুধু আমার দিকে তাকিয়ে থাকলেই তো হবে না, জানি তুমি এখন তাকিয়ে আছো, কিন্তু আমার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তোমাকে আবার বইটার দিকে তাকাতে হবে, কারণ পৃথিবীর সবচাইতে ভালো বন্ধু হলো বই। বই কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবে না, বই কখনো তোমাকে ধোকা দিবে না, বই কখনো ওয়াদার খেলাপ করবে না। অতএব বইকে সাথে নিয়ে থাকবে, বই দেখবে, বই পড়বে এবং আমার ক্লাসটা হেল্প হিসাবে সাহায্য করবে। বই পড়তে যেমন চোখের পাশাপাশি আলো দরকার, সেরকম হয়তো আমাকে আলো হিসেবে মনে করো এবং তোমার বইটাকে তুমি এই আলোতে পড়ে তোমার মেধাটাকে বিকশিত করো। জানি তোমাদের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের স্বপ্ন, তাই সামনে এগিয়ে চলো, পিছনে ডাকলেও শুনো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করবে, আমিও তোমার জন্য দোয়া করব যাতে আমরা সবাই সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ থাকবে।